তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহুদূরে, আমাকে রেখে চলো না। হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া, লাগে না জোড়া। শুধুমাত্র ফেসবুক এবং ইউটিউবের ইনকাম দিয়ে এটা খুব একটা ভালো কিছু আসে না। এটা আমি একদম বারবারই বলছি যে বিশাল কিছু যে হয় তা না, যে আপনি বিশাল কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছে আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি আপনাদের চেনা মুখ শুভাশিস ভৌমিক শুভ, যাকে আপনারা অন্তর্জালে প্রায় দেখে থাকেন। তার আরও কিছু পরিচয় আছে, সেই পরিচয়গুলো জানাতেই মূলত আপনাদের সামনে হাজির করেছি এই মানুষটিকে। মিস্টার শুভ, এনটিভির পক্ষ থেকে স্বাগতম। আপনি তো পেশায় একজন ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু আপনি অন্তর্জাল তো একদম ছড়িয়ে বেড়াচ্ছেন। অন্তর্জালে আপনি প্রবেশ করলেন কিভাবে? আসলে পুরো ব্যাপারটা হচ্ছে গিয়ে কোভিডের টাইম থেকে শুরু হয়, যেই টাইমটাতে আমার কাছে মনে হয়েছিল আমার সন্তানের সাথে কিভাবে আমি কোয়ালিটি টাইম পাস করতে পারি। সেখান থেকেই আমরা একসাথে গান গাওয়া, সেখান থেকেই আসলে মানুষজনের ভালোবাসা পাওয়া, এবং সেই ভালোবাসাটা এতটাই বিস্তৃত হয়ে গিয়েছে, সেই মায়াজাল থেকে বেরোতে পারিনি। হ্যাঁ, আমরা সেই কথাটাও শুনতে চাই যে এই যে সঙ্গীতেও আপনার বিশেষ করে ভাব ব্যাটার যে গিটার এবং একটা আলাদা রকম ব্যান্ড, এবং সেটা খুব জনপ্রিয়তা পাওয়া, সেটা কি ওই কোভিড থেকেই? এটা আসলে ঠিক কোভিড থেকেই যে তা ঠিক না, এটা আরও অনেক আগের থেকে, ওর জন্মের পর থেকে আমি চাইতাম যে ওর সাথে আমার সুন্দর কিছু মুহূর্তগুলো আমি যাতে মেমোরিতে রেখে দিতে পারি, ক্যামেরা বন্দি করে রাখতে পারি। কিন্তু কোভিডের সময় আসলে আমার স্ত্রী তাকে আপনার অন্তর্জালে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে আসলে মানুষের ভালোবাসা এত বেশি পাওয়া শুরু করি, সেখান থেকে আসলে তারপর থেকে আমরা এটা কন্টিনিউ করতে থাকি। আপনাকে আমি দেখেছি আপনার বেশ কিছু ভ্রমণ কাহিনী, আমি মুগ্ধ হয়ে আপনার উপস্থাপনাগুলো শুনি। এত ঝরঝরেভাবে আপনি উপস্থাপন করেন, আমার কাছে মনে হয় যে আপনার সাথে বোধহয় আমিও কখনো তুরস্কে, কখনো বা অন্য কোনো দেশে আপনার সাথেই ঘুরছি। এই যে ঘোরার মধ্যে আবার বিশ্বকে জানানো, এই কনসেপ্টটা আপনি কোথা থেকে পেলেন, কবে থেকে? আসলে আমার কর্মক্ষেত্রের বিভিন্ন কাজের জন্য আমার অনেক দেশ ঘোরা হয়, এবং অনেক দেশ ঘোরা হয়েছে। আমি মূলত প্রায় ৩৮-৩৯টা দেশ ঘুরেছি। কিন্তু তার পাশাপাশি আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা দেশের কিছু অজানা তথ্য আছে যেটা অনেকেই জানে না। সো আমি আসলে ভ্রমণ যে ভ্লগগুলো হয় সেগুলো গতানুগতিক না করে কিভাবে মানুষজনের কাছে শিক্ষামূলক কিছু উপস্থাপন করতে পারি, বা মানুষ যাতে আমার প্রত্যেকটা কাজ থেকে কিছু টেকঅ্যাওয়ে নিতে পারে, সেখান থেকে আমার চিন্তাভাবনা। এবং আমার অবসর সময়টুকুতে, আমার কাজ শেষ হওয়ার পরে যে সময়গুলো থাকে, সেই সময়গুলোতে আমার মনে হয় যে মানুষের লাইফে কীভাবে ভ্যালু অ্যাড করা যায়, সেখান থেকে এই চিন্তাধারাটা শুরু। আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির বাংলাদেশের প্রধান, সেই মানুষটা আবার দেশের বাইরে গিয়ে ভ্লগ করছে, ভ্রমণ কাহিনী তুলে ধরছে। আপনার কলিগরা এটাকে কীভাবে দেখে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আসলে প্রত্যেকটা মানুষের বিভিন্ন সত্তা থাকে, একটা হচ্ছে প্রফেশনাল সত্তা, আরেকটা হচ্ছে ব্যক্তিগত সত্তা। সো আমি ব্যক্তিগত সত্তায় আমি জিনিসটা পছন্দ করি, যে জিনিসটা আমার করতে ভালো লাগে, এবং আমার কাছে মনে হয় এই কাজগুলোর মাধ্যমে এটা আমি আমার নিজের জন্য আর্কাইভ করে রাখি, যাতে আমি ভবিষ্যতে, আমি যখন আমার বয়স অনেক বেড়ে যাবে, তখন আমি নিজের কাজগুলো যাতে দেখতে পারি। তো কিন্তু কোনো না কোনোভাবে এই যে আমার পরিচিতিটা আমার কোম্পানিকেও বিভিন্ন রকমভাবে উপকৃত করে। সো বিভিন্ন জায়গায় যখন আমি যাই, মানুষ যখন আমাকে চিনে, সেই সম্মানটুকু যখন করে, তখন মনে হয় বিভিন্নভাবে আমার কোম্পানি উপকৃত হয়, এবং আমার কোম্পানির কলিগরাও আমাকে সবসময় অনুপ্রেরণা দেয়। এবং শুধুমাত্র আমার দেশের না, আমার দেশের বাইরেও, আমার যেখানে আমার আরও বিশ্বের 10টি জায়গায় আমাদের বিস্তার আছে, তারা সবাই জিনিসটা খুব পজিটিভলি নেয়। আপনি যখন দেশের বাইরে এই ভ্লগগুলো করেন, তখন ক্যামেরার পেছনে কে থাকে?
এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এখানেও অনেক জায়গায় যদি আমি অফিসের কাজে যাই তখন আসলে খুব বেশি কেউ থাকে না। আমি দুটোভাবে এটা করি। এক হচ্ছে আমি নরমালি কোনো ট্রাইপডের মাধ্যমে করার চেষ্টা করি, অথবা কোনো মানুষকে পথচারীকে আমি রিকোয়েস্ট করি যে ক্ষণিকের জন্য এই ক্যামেরাটাকে আমি অ্যাঙ্গেল সব ধরিয়ে দিই যে এটা একটু ধরে রাখুন কিছুক্ষণের জন্য, আমি জাস্ট কিছুক্ষণের মধ্যে শেষ করে ফেলবো। এটা আমি রিকোয়েস্ট করে করার চেষ্টা করি। আপনি যখন অজানা তথ্য জানান বিশ্বকে, বাংলাদেশের মানুষ সহ, তখন তার বাইরেও কিছু তথ্য থাকে, মজার অভিজ্ঞতা, দুঃসহ অভিজ্ঞতা, সেগুলো একটু জানতে চাই। এই যে এ ধরনের আসলে আমি যেটা বলছিলাম যে আমার সবসময় জানার ইচ্ছা থাকে প্রত্যেকটা দেশের পিছনের যে কিছু রহস্যগুলো, এবং এই রহস্যগুলো যখন আমি রিসার্চ বের করার চেষ্টা করি অন্তর্জাল থেকে বা বিভিন্ন জায়গা থেকে, তার পাশাপাশি আমি সবসময় চেষ্টা করি এই ঘটনাগুলোর অথেন্টিসিটিটা কতটুকু, এবং ওখানকার মানুষ আসলে সেই জিনিসটাকে কীভাবে নিচ্ছে। সো আমি প্রত্যেকটা যদি ধরুন আমি তুরস্কের কোনো একটা বিষয় সম্পর্কে বলতে চাচ্ছি বা কোনো জায়গা থেকে শুনেছি বা ইন্টারনেট থেকে পেয়েছি, আমি সেটা তুরস্কের কোনো মানুষের সাথে আগে আলোচনা করে নিই যে এই ধরনের একটা তথ্য আমি জানতে পেরেছি, এটা কি আসলেই সত্যি কিনা এবং তাদের পার্সপেক্টিভটা কি। যখন দেখি যে তাদের পার্সপেক্টিভটা আসলে এরকম, তখন ওইটাকে কীভাবে হিউমার অ্যাড করে আরও ইন্টারেস্টিং করে মানুষের কাছে উপস্থাপনা করা যায় সেটা নিয়ে চিন্তা করি, বানানোর চেষ্টা করি, এবং সেটা অনেক সময় এত মানুষের কাছে ভালো লাগে যেটা আমারও কাছেও বিশাল একটা প্রাপ্তি মনে হয় যে মানুষ এটাকে পছন্দ করছে, এবং এটা এতভাবে ছড়িয়ে গেছে যেটা আমার আসলে এই ভালোবাসার হয়তো আমি যোগ্য না যেটা আমি পেয়েছি। সেটা আমরা দেখতেই পাচ্ছি যে আপনার ইন্টারভিউ নেওয়ার আগে মানুষ আপনার সাথে এসে সেলফি তুলছে, মানুষ আপনারকে নিয়ে কৌতূহল দেখাচ্ছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। আমাদের আরেকটা বিষয় খুব অবাক লাগে যে আপনি যখন একটা কর্পোরেট প্রতিষ্ঠানে আছেন এবং বহুজাতিক প্রতিষ্ঠানে, সেখানে একটা ভালোই একটা বেশ হ্যান্ডসাম একটা পারিতোষিক পান, কোনটা বেশি পান? এই ভ্লগ করে অন্তর্জাল থেকে আয়টা কি তাকে কখনো ছাড়িয়ে যায়? ইট ডিপেন্ডস। এটা আসলেই খুব ইন্টারেস্টিং প্রশ্ন। অন্তর্জালের ইনকাম সোর্সটা আসলে বিভিন্ন রকম হয়, ব্র্যান্ড থেকে আসে, এটার মধ্য থেকে ফেসবুক বা ইউটিউবের কিছু তো এটা যে কখনো কখনো ছাড়িয়ে যায় না তা না, কিন্তু হ্যাঁ ছাড়িয়ে যেতে পারে। বাট আমার চেষ্টা থাকে এইখান থেকে যতটুকু আসে সেটা কিভাবে আবার কিছুভাবে কখনো কখনো আমার চেষ্টা থাকে কিছু সুবিধাবঞ্চিত মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায় সেটার চেষ্টা আমার সবসময় থাকে। আমি বলছি না আমি সম্পূর্ণটা করতে পারি, বাট এটা আমি চেষ্টা করি যাতে আমার পরবর্তী প্রজন্ম, আমার সন্তান যাতে কিছু এটা শিখতে পারে এবং এটার থেকে যাতে মানুষ পজিটিভিটি স্প্রেড করতে পারে, আদার দেন এটাকে যাতে একদম মেইন পেশাতেই আনতে হবে সেটা থেকে আসলে যাতে না হয় সেই চিন্তাভাবনা থেকে আমাদের এটা করা। আর যেটা আমার কাছে মনে হয়েছে এটা পেশা হিসাবে যে খারাপ তা আমি বলছি না, এটা অবশ্যই এটা অনেক বড় পেশা হতে পারে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এটা একটা মাধ্যম, আমার ভালো লাগার কাজগুলোকে আমি সুন্দরভাবে পজিটিভ ওয়েতে ছড়াতে পারছি এবং তার থেকেও একটা ইনকাম জেনারেশনের সোর্স হচ্ছে, সেটা একটা ভালোই দিক বলা যায়। এবং সেটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বৈদেশিক মুদ্রা ইনকাম। হ্যাঁ, এটাও একটা ভালো বলেছেন। এটা কিন্তু একটা রেমিটেন্স আর্নিংয়ের সোর্স হিসেবেও কাজ করছে, এবং যারাই এখন কাজ করছেন তাদের জন্য আসলে এটা একটা বেশ বড় মাধ্যম হিসেবেই কাজ করছে। বাট আমার একটা জিনিস মনে হয় যে এই জিনিসটা কখনো কখনো সুফল এবং কখনো কখনো একটা ভয়ঙ্কর কারণ হয়ে দাঁড়াতে পারে। এটা আমার কাছে একটা মাঝে মাঝে ভয় মনে হয়, কারণ আমার কাছে যেটা মনে হয় আপনার এক্সপার্টিসটা যদি আপনি সুন্দর করে তুলে ধরতে পারেন এবং সেটা যদি দেশ ও সবার মঙ্গলের জন্য হয়, তাহলে মনে হয় সেটা দেশকে প্লাস প্রজন্মকে আরও আগে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু কখনো যদি শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য হয়, সেটা কখনো কখনো বিশাল বিপদ ডেকে আনতে পারে, এবং যা মনে হয় আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা রং এক্সাম্পল হয়ে হিসেবে দাঁড়াতে যাচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে আসলে অনেকেই খুব শঙ্কিত। বিশেষ করে আমরা দেখি হানিফ সংকেত তার বিভিন্ন কন্টেন্ট দিয়ে এটা বলার চেষ্টা করেন যে এটা একটা অনেকে ভুল, মানে খারাপ নেতিবাচক বিষয় নিয়েও যে ভাইরাল করাটা এবং অর্থ ইনকাম করা। আমরা একটু জানতে চাই যারা এইরকম কাজ করছেন, বিশেষ করে অন্তর্জাল নিয়ে সার্বক্ষণিক এবং যারা নতুন আসতে চাইছেন, তাদের তো একটা কৌতূহল আপনার প্রতি যে 1 মাসে এই পর্যন্ত আপনি
এই অন্তর্জাল থেকে সর্বোচ্চ কত রেমিটেন্স বাংলাদেশকে দিয়েছেন? কিছু তথ্য মনে হয় অন্যভাবে থাকুক। আসলে এই জিনিসটাকে আবারও যেটা বলছি, এটা একটা রং মেসেজ যেতে পারে। এইটা কখনোই একটা স্টেবল ইনকাম সোর্স না। সো আমি যদি যেই অ্যামাউন্টটাই আমি বলবো সেটা শুনে অন্য আমার যে পরবর্তী প্রজন্ম আছে ভুল পথেও ধাবিত হতে পারে। সো আমার কাছে এটা মনে হয় এটা কখনোই স্টেবল কিছু না, এবং এটার কখনোই আপনি এটা খুবই ফ্ল্যাকচুয়েট করে, এতটাই ফ্ল্যাকচুয়েট করে। এবং সেটা আবারও বলছি যে ইনকাম সোর্সটা ডিপেন্ড করবে আপনার কাজের কোয়ালিটির উপরে, এবং আপনার কাজ দেখে ব্র্যান্ড আপনাকে তাদের যোগ্য মনে করে কিনা, এবং সেই যোগ্যতা আপনি ধরে রাখতে পারছেন কিন্তু একটা বড় সময় ধরে, সেটাও কিন্তু ডিপেন্ড করে। শুধুমাত্র ফেসবুক এবং ইউটিউবের ইনকাম দিয়ে এটা খুব একটা ভালো কিছু আসে না। এটা আমি একদম বারবারই বলছি যে বিশাল কিছু যে হয় তা না যে আপনি বিশাল কিছু করতে পারবেন। মানে আপনি সব ছেড়ে ছুড়ে যে যদি এইখানে নামেন সেই সম্ভাবনাটা ঠিক ওই রকম না, এটা বলতে চাইছেন? এটাও ঠিক না, এটাও হতে পারে। এটাও মানে সব কিছুর প্রজ অ্যান্ড কনস আছে। বাট আমি যেহেতু আমার কাছে মনে হয়েছে আমি যেই কাজটা করছি, আমি পড়াশোনা করেছি, ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, আমার কাছে এখনও মনে হয় যে আমি যেই কাজটা করছি সেটা আমার একটা বেশ স্টেবল একটা ইনকাম সোর্স হিসেবে কাজ করছে। পাশাপাশি আমার ভালো লাগার যে জায়গাটা, আমি যেটা বলছিলাম একদম মন থেকে করছি, সেই মন থেকে একটা এডিশনাল একটা ইনকাম সোর্স হিসেবে কাজ করছে। কিন্তু এমন না যে অনেকেই শুধুমাত্র পেশা হিসেবে এটা নিয়েছে, অনেকে কিন্তু নিয়েছেন, এবং অনেকেই এবার এখান থেকে ভালো কিছু করছে, কিন্তু এই পার্সেন্টেজটা কম। সেই পার্সেন্টেজ দেখে বা আমার একটা অ্যামাউন্ট শুনে যদি পরবর্তী প্রজন্ম একটা এই পথের দিকেই শুধু ডেডিকেট করে ফেলে এবং নিজেকে গ্রুম না করে, তাহলে একটা রং মেসেজ যাবে। আমরা জানতে চাইছি আপনার শৈশব কৈশোরের কথা। আপনি কোথায় জন্মেছেন? আমার জন্ম ঢাকায়। আমার বেড়ে ওঠাটা, আমার বাবা ডিফেন্সে ছিলেন, তো এই জন্য আমার বেড়ে ওঠা বিভিন্ন জায়গায়। আমার স্কুলিংটা হয়েছিল, আমি আমার প্রথম স্কুল যশোরের পরে আমি চট্টগ্রামে পড়াশোনা করেছি। এরপর ঢাকা আমার সবগুলো স্কুল ছিল ক্যান পাবলিক। এরপর আমার হচ্ছে গিয়ে নটরডেম কলেজ। দেন আমি ইঞ্জিনিয়ারিং পাশ করি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। দেন আমি MBA করি। তারপর কিছু প্রফেশনাল ডিগ্রি নেই যেগুলো আমাকে আসলে কর্মক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিংয়ে আমি যেখানে আছি সেখানে আমাকে সহযোগিতা করছে। আপনার জীবনের লক্ষ্য কী ছিল? এটা একটা ভালো প্রশ্ন। জীবনের লক্ষ্য আসলে ছোটবেলা থেকে বাবা মার ইচ্ছা ছিল হচ্ছে কি ইঞ্জিনিয়ার হবার, কারণ কোনো না কোনোভাবে এটা আমার মধ্যেও আরোপিত হয়ে যায়, এবং সেই ইঞ্জিনিয়ারিংটা লক্ষ্য নিয়েই ছিল। সেই ইঞ্জিনিয়ারিংটা পাশ করেছি, কিন্তু কোনো না কোনো অংশে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল আমার ঘুরতে পছন্দ হতো, দেশ বিদেশ আমার ঘুরতে হচ্ছে, এবং অজানাকে জানার একটা বেশ অদম্য ইচ্ছা ছিল, যেটা আমার এই বয়সে এসে সেই স্বপ্নটা পূর্ণ হচ্ছে। সামনের লক্ষ্য কী? সামনের লক্ষ্য বেশ ইন্টারেস্টিং। আমার কাছে বারবার মনে হয় আমি আমার সন্তানের সাথে যে প্রত্যেকটা মুহূর্ত, সেই প্রত্যেকটা মুহূর্ত সুন্দরভাবে কাটাতে চাই, এবং ভালো কিছু নতুন কিছু জানতে চাই, এবং নিজেকে আরেকটু বাজিয়ে দেখতে চাই যে আমার আসলে নতুন কিছু করার ক্ষমতা আছে কিনা, সেই জিনিসটা করে। এবং প্রত্যেকটা মোমেন্টে ইচ্ছা হয় দেশের জন্য বড় কী অ্যাচিভমেন্ট নিয়ে আসা যায়। প্রত্যেকটা কাজের মাধ্যমে যদি মনে হয়, আমার কাছে মনে হয় ইমেন্স অপরচুনিটি। নিজেকে আমরা কখনোই গ্লোবাল রিসোর্স হিসাবে ভাবি না। গ্লোবাল রিসোর্স হিসেবে ভাবলে বাংলাদেশের নামকে গ্লোবালি অনেকভাবে উজ্জ্বল করা যায়, এবং আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা কাজের মাধ্যমে কীভাবে বাংলাদেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করা যায়। মিস্টার শুভাশিস ভৌমিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার আগে আপনি গায়ক হিসাবে দু লাইন আপনার কাছ থেকে গান শুনতে চাই। আমার খুব পছন্দের গায়ক খালিদ ভাইয়ের সরলতা প্রতিমার গানের কিছুটা গান শোনাতে পারি। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহুদূরে, আমাকে রেখে চলো না, হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া, লাগে না জোড়া। এই যে বিষাদের গানটা আপনার কণ্ঠে শুনলাম, জীবনে কি এমন কোনো মুহূর্ত ছিল যেখানে ছলনা ছিল কিংবা কেউ ভেঙেছিল? না, সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এখন পর্যন্ত আমার এ ধরনের সিচুয়েশান আমাকে পড়তে হয়নি।
আমার লাইফ বেশ এখন পর্যন্ত স্মুথলি আছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অন্তর্জালের প্রিয় মুখ প্রকৌশলী শুভাশিস ভৌমিক শুভ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।